তোহা সিদ্দিকী তিনি বলছেন যে আমি একটা বোম বাস্টিং করছি, যে 26-এ তৃণমূল ভাঙড়ে প্রার্থী করতে চান নওশাদের বিরুদ্ধে পীরজাদাকে, কি বলবেন? ওই লোকটা তো ভালো করে বাংলা বলতে পারে না, ওর কথার উত্তর দেয়া না দেয়া দুই সব মানে ব্যাপার হচ্ছে যে বড় ব্যবসাদারের ছেলে বলে সে মানে বাবা বড় ব্যবসাদার বলে ছেলে বড় ব্যবসাদার হবে, বাবা বড় আইএস অফিসার বলে ছেলে আইএস অফিসার হবে, এরকম কোনো মানে নেই। সুতরাং বাবা দাদা পীর সাহেব হলে ছেলে পীর সাহেব হবে না হারামজাদা হবে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তোহা সিদ্দিকী হচ্ছে এক প্রকার ধান্দাবাজ টাইপের লোক। উনি যতবারই তৃণমূলের মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও সেখান থেকে বেনিফিট নিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকার পরও বেনিফিট নিচ্ছেন। উনি গিয়ে শুধু তৃণমূলের হয়ে ভোট প্রচারক, উনি একটা ব্যাকএন্ডে ভোট প্রচারক, মুখে বলে বাবা আর ভেতরে ভেতরে হয়ে যায় অন্যরকম তৃণমূলের এক প্রকার এজেন্ট। তিনি বলছেন আমার বাপ এক, কাবা এক, সব এক, কিন্তু আমি কোনোদিন রাজনীতি করব না। রাজনীতি ওনার থেকে বড় রাজনীতি উনিই তো ফুরফুরাতে কল্যাণ ব্যানার্জিকে ঢুকিয়েছেন, মমতা ব্যানার্জিকে ঢুকিয়েছেন, নিজে নিজে তৃণমূলের মঞ্চে মঞ্চে গেছেন। সমস্ত ওই ফুরফুরা যখন রেল লাইনে শিলান্যাস হয় উনিও মঞ্চে ছিলেন। তো সুতরাং উনি তো এই ধরনের কথা বলেন কি করে? উনি নিজে রাজনীতির সঙ্গে আমি সব কিছু করি, অথচ আমি বলবো ঝান্ডাটা শুধু ধরি না বলে আমি পার্টি করি না, এ অবাস্তব কথা। উনি ভোটও তৃণমূলকে দেন, এটা নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। উনি সব আপামর মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৃণমূল। উনি 10 বছর পরে ফুরফুরাতে এলেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? উনি ভোটের দায়ে গেছেন, ভোট বড় দায়। 26 সালে যেন ভোটটা যেন বিশেষ করে ফুরফুরা শরীফের তো মানে একটা প্রভাব 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা আরও আশপাশে বাঁকুড়া, পুরুলিয়া, অন্যান্য জেলাতেও আছে, কিন্তু এই জেলাগুলোতে বেশি আছে। এই জেলাগুলোতে হচ্ছে বিধানসভা সিটের সংখ্যা অনেক। তো সুতরাং এই যে জায়গাগুলোতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যদি তৃণমূল একটা মাইলেজ পায়, সেটা যদি ফুরফুরার হাত ধরে হয়, মুখ্যমন্ত্রী সেই চিন্তা করে ওখানে গেছেন। আমরা দেখেছি যে এর আগে মুখ্যমন্ত্রী তোহা সিদ্দিকীর বাড়ি যেত, কিন্তু সেখানে একটা দ্বন্দ্ব দেখে পেলাম। তোহা সিদ্দিকী তিনি আলাদা ইফতার না করে বেরিয়ে আসলেন এবং কাশেম সিদ্দিক তাদের নেতৃত্বে সেখানে। বাড়ি হয়তো আর বাড়ি নেই, বাড়ি হয়তো হাজারদুয়ারি প্যালেস হয়ে গেছে, ওই জন্য হয়তো জাননি। হ্যাঁ, কারণ হচ্ছে তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে সব দিকে দুর্নীতি। এই তৃণমূল সরকারের আমলে নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খাটানো হয়েছে। 42 দিন জেল খাটানোর পরে আরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলের এমএলএ বাইরন বিশ্বাস তাকে টেনে নিয়ে এসে দলের ঢুকিয়েছে। এমন পশ্চিমবাংলা বিধানসভার এমন খারাপ অবস্থা, বাইরে সে বলছে আমি তৃণমূল, ভেতরে গিয়ে সে বলছে আমি বিজেপি। এই হয়েছে পশ্চিমবাংলা বিধানসভার বর্তমান করুণ চিত্র। এই নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খাটানো নিয়ে, ফুরফুরাতে পুলিশ ঢোকানো নিয়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুরফুরার কিছু পীরজাদারা তারা আক্রমণ করতেন, মানে নজিরবিহীনভাবে আক্রমণ করতেন। সেই পীরজাদারা যখন মুখ্যমন্ত্রী গেলেন, তার পাশে বসে মুখ্যমন্ত্রী বসে প্রশংসা করলেন, কি বলবেন? দেখুন, সেটা সৌজন্য ক্ষেত্রে কেউ করতে হতে পারে, কারণ চেয়ারের একটা আলাদা গুরুত্ব আছে। মুখ্যমন্ত্রী ব্যক্তি না, সেটা একটা চেয়ার, সুতরাং চেয়ারের একটা গুরুত্ব আছে, কেউ করতেই পারেন। কিন্তু তৃণমূল তাই বলে যে ফুরফুরা শরীফে গেল বলে এবং জিয়ারতের ওই জায়গায় গেল বলে যে সব পাপ কুম্ভ স্নান করার মতন যে ধুয়ে গেল, এরকম কোনো ব্যাপার নয়। পাপেই থাকবে, তাকে তার শাস্তি পেতেই হবে, জেলে যেতেই হবে। কুম্ভ পাপের কথা বললেন, তাহলে কুম্ভে যে স্নান করলে কি পাপ সত্যি মুক্ত হয়ে যায়? যাদের বিশ্বাস আছে তাদের হবে, যারা বিশ্বাস করে নিশ্চয়ই তাদের হয়। কারোর বিশ্বাসে আঘাত দেওয়ার তো কোনো দরকার নেই, যে বিশ্বাস করে নিশ্চয়ই তার হয়। 26-এ নওশাদকে হারানোর জন্য কি এই প্ল্যান চলছে? নওশাদকে হারানোর জন্য প্ল্যান চলছে না জেতানোর জন্য প্ল্যান চলছে? 26 সালের এখনো 1 বছর দেরি, ভোটের আগে অনেক খেলা হবে, তখন বুঝতে পারবেন। কিন্তু বর্তমানে যেটা চলছে, মুখ্যমন্ত্রী ধর্মনির রাজনীতি করছেন। আমরা দেখলাম যে গতকাল শুভেন্দু অধিকারী বারাইপুরে গেছিল তার একটা দলীয় কর্মসূচিতে, সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে। এই যে শুভেন্দু অধিকারী কিছুদিন আবার দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে নজিরবিহীনভাবে আন্দোলন করছেন এবং তিনি বলছেন আমি সবার বিধায়ক নই, আমি হিন্দুদের বিধায়ক। আমার বলছি 2026-এ আমি হিন্দুদের ভোটে পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে, তার কি পরিণতি? না, দেখুন, নন্দীগ্রাম তো যে কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে যে পঞ্চায়েত ভোট হয়েছে, আমি তো দেখছিলাম সেখানে কোনো একটা পঞ্চায়েতে উপপ্রধান মুসলমান।
তো সুতরাং যে যদি উনি বলছেন যে এই যে মুসলমানদের ভোটে হয়নি, হিন্দুদের ভোটে হয়েছে, এটা মানে হচ্ছে তাহলে তো ভেরিফাই করতে হয় কে কোথায় ভোট দিয়েছে, সেটা তো সম্ভব নয়। তো এই ধরনের কথা ঠিক নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যখন বিরোধী দলনেতা কেউ থাকে, পশ্চিমবাংলার সমস্ত হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার যে বিরোধী আওয়াজ, তার উনি দলনেতা, এবং সেটাকে উনি অ্যাভয়েড করতে পারেন না। না, এই যে উনি যে একের পর এক বিধায়কদের বলছেন যে রাস্তা জ্যাংদোলা করে ফেলে দেবো 2026 যখন আমরা ক্ষমতায় আসবো, সেই জায়গায় দেখুন, যে মুসলমানের ইমান আছে, যে মুসলমানের পিঠে সিদ্ধারা আছে, সে কোনোদিন দুর্নীতিবাজ তৃণমূলের সঙ্গে থাকতে পারে বলে আমি মনে করি না। সুতরাং দুর্নীতিবাজ তৃণমূলের সঙ্গে যেই থাকে তাকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। একদিকে যেমন বলছেন যে দুর্নীতিবাজ তৃণমূল, আরেকদিকে বলছেন দাঙ্গাবাজ বিজেপি, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন, সাধারণ মানুষকে চিন্তা করতে হবে তারা কোথায় যাবে। আপনাকে এখন যদি অপশন এটা হয়ে যায় যে আমাকে খারাপের ভেতরে কে কম খারাপ সেটা বাঁচতে হবে, তাহলে মানুষকে সেটাই করতে হবে, আর না হলে মানুষকে রাস্তায় নামতে হবে। যদি কারো রাস্তায় নামান দম না থাকে, তাহলে এর মধ্যেই বেছে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঙ্গাবাজ বিজেপি এবং ধান্দাবাজ তৃণমূল বলছেন, যেটা এছাড়াও আরো বেশ কয়েকটা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবাংলায় রয়েছে। কংগ্রেস, জাতীয় কংগ্রেস রয়েছে, 34 বছর শাসন, সিপিএম রয়েছে, নতুন দল আইএসএফ, নওশাদ সিদ্দিকী রয়েছে। নওশাদ সিদ্দিকী যথেষ্ট তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার রাজনীতিতে বাড়ছে বলে মনে হচ্ছে, সেদিকে মানুষ যাচ্ছে না। এই দাঙ্গাবাজ এবং দেখুন, দাঙ্গাবাজ বামফ্রন্টের টাইমে দাঙ্গা হয়নি, কাটরা মসজিদ দাঙ্গা হয়নি, কংগ্রেসের আমলে দাঙ্গা হয়নি। প্রত্যেক পার্টি যেখানে যেখানে ক্ষমতায় ছিল তাদের আমলেই দাঙ্গা হয়েছে, আর ধান্দা সবার আমলেই হচ্ছে, আর ধান্দা অতীতেও হয়ে এসছে। সুতরাং দাঙ্গা ধান্দা বলে আলাদা কোনো পার্টি নেই, প্রত্যেক পার্টির আমলে দাঙ্গা আছে, প্রত্যেক পার্টির আমলে ধান্দা আছে। সুতরাং মানুষকে যদি ভদ্র ভালো মানুষরা রাস্তা থেকে উঠে যায়, বিল্ডিংয়ে গিয়ে শুয়ে থাকে, ভোটের দিন ভোট না দিতে যায় এবং আশা করে যে একটা ভালো সিস্টেম উপহার পাবো, সেটা কোনোদিন হতে পারে না। মানুষকে জাগরিক হতে হবে, রাস্তায় নামতে হবে। এই বিচারপতি, এই হাইকোর্টের বিচারপতি এই পশ্চিমবাংলার বর্তমানে যে হিন্দু মুসলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কি বলবেন? করতেই পারে, বা বিচারের কাছে তো আর কেউ হিন্দু কেউ মুসলমান নেই। এখানে কে দোষী কে অপরাধী সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং জাতপাত দিয়ে বিচার হয় না, জন্মসূত্রে কেউ হিন্দু কেউ মুসলমান, সুতরাং সেই দিয়ে কোনো বিচার হয় না। বিচারের প্রক্রিয়া, মাপদণ্ড আইনের মাপকাঠিতে যেটা হবে সেটাই হবে। তারপর দেখলাম যে এই হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে কোনো এফআইআর করতে পারবে না। শুভেন্দু অধিকারী যদি কোনো অপরাধ করে তাহলে এফআইআর করতে পারবে না। দেখুন, আইনের মাপদণ্ডটা এই নিউজ চ্যানেলে গিয়ে বর্তমানে বলে বোঝানো সম্ভব না, তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আইনের কাছে যে প্রোটেকশন শুভেন্দু অধিকারী পেয়েছেন বা অতীতেও পেয়ে এসছেন অনেক মামলাতে, সেগুলো আলাদা। তো সুতরাং সেইগুলোর জন্য প্রপার ফোরামে গিয়ে প্রতিবাদ করা উচিত। যেখানে ওনার প্রোটেকশন আছে, সেখানে রাজ্য সরকার ছিল, অন্যান্য প্রতিনিধি ছিল, তাদের অ্যাডভোকেটরা ছিল, তখন সেখানে কন্টেস্ট হয়েই তো সবকিছু হয়েছে। সুতরাং এখন আবার কি আছে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে, দিল্লির মুখ্যমন্ত্রী অরিজিৎ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে। সেক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গ্রেপ্তার হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেপ্তার হতে পারে। এনারাও তো গ্রেপ্তার হচ্ছেন না। যেমন লালু বালু যদি গ্রেপ্তার হয়, মদন মিত্র যদি একবার গ্রেপ্তার হয়ে আবার ছাড়া পেয়েছেন, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে, তো আরও মন্ত্রীরাও জেলে যাওয়া উচিত। তখন ওগুলো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আইনের কাছে, আইনের দ্বারস্থ যখন হবেন, যখন কন্টেস্ট হয়, তখন কেউ মুখ খোলে না। তখন রাজ্য সরকার ছিল, অন্যান্য ছিল, তারা মুখ খোলেনি। এখন সেটাকে নিয়ে প্রশ্ন তোলা অবান্তর প্রশ্ন।